সুপ্রিয় দর্শক, যারা আমাদের দেখতেছেন, আমাদের স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা আজকে সারা বাংলাদেশ নিয়ে আর বিদেশ সম্পর্কে আমরা খুব অল্প 15 মিনিট হয়তো আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলাপ করব, আর 45 মিনিট আমরা 1 ঘন্টার উপরে করবো, আর 45 মিনিট আমরা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি নিয়ে কথা বলবো। তো সাইফুল বাতেন টিটু, আমরা বেলুচিস্তান নিয়ে শেষে 5 মিনিট কথা বলবো, বেশি না। এখন আমরা বাংলাদেশ সম্পর্কে যদি বলতে, আপনি জানেন বাংলাদেশে এই মুহূর্তে দুটো বিষয় টক অফ দ্য কান্ট্রি। এক, শেখ হাসিনা আসতেছেন। 2, ছাত্ররা মিছিল করতেছে। কখনো মুরগি মিলনকে ওরা বলেছিল ফার্মের মুরগি, আর এখন মুরগি মিলন বলতেছে। এখন মোটামুটি সাপও লেগে গেছে। শুনতেছি যে দুষ্ট কিছু পোলাপান নাকি যারা শেখ হাসিনা সরকার উচ্ছেদ করেছিল, তারাও নাকি বলতেছে তারা শেখ হাসিনা কানবে। এটা আমি মানে কংক্রিট নিউজ পাইনি, লোকজন আমাকে বলেছে। কারণ আমি তো ভিডিও দেখাইতে পারি না, তাই আমি পারবো না। ওটা আপনার চ্যানেলে দেখাবেন, তখন এক্সপার্ট আপনি মানুষ। এই তো আতরালার সাথে থাকলে আস্তে আস্তে এক্সপার্ট হবো। আজকে শুধু একটা লিঙ্ক বানায় আনতে 10 মিনিট লেগেছে, আপনি জানেন। তো আমরা বুদ্ধিজীবী, প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা পারলে আমরাও বুদ্ধিজীবীদের মতো কথা বলতেও পারি আর লিখতেও পারি। সাইফুল বাতেন টিটু বই তো আছে, কিন্তু আমরা আসলে জনগণের সাথে মিশতে চাই, জনগণের ভাষায় কথা বলতে চাই, জনগণের সুখ দুঃখ বেদনা নিয়ে কথা বলতে চাই, তাদের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে চাই। তাই আমরা এইভাবে কথা বলি। আপনারা জানেন যে একজন মানুষ দীর্ঘক্ষণ কথা শুনতে পারে না, কারণ ওই যে বই কেন মানুষ পড়ে না, কেন মানুষ এত গুরুত্বপূর্ণ কোনো সন্ধানে। কালকে যদি এই যে সাইফুল বাতেন টিটু, সে সামরিক ব্যক্তি, সে সৈনিক ছিল একজন, সে যদি সানজুর সেই সমরবিদের বই আনে, আমরা কিন্তু কেউ শুনবো না। কিন্তু এটাই যদি একটু রসকস দিয়ে টিটু আমাদের বোঝায়, আমরা সেটা বুঝতে পারবো এবং শুনবো। কিন্তু এটা কিন্তু ক্লাস করানো হয় সারা পৃথিবীর মেজর সৈনিকদের সামনে না, মেজর জেনারেলদের ক্লাস করা হয়। মেজরও পায় কিনা সন্দেহ, কিন্তু জেনারেলরা পড়েছে সেই বই সারা পৃথিবী। তো টিটু যদি আমাদের ওইটা বোঝায়, আমি পড়াই বুঝাইলে বুঝবেন না, কিন্তু টিটু যদি নিয়ে আসে আপনারা সেটা বুঝবেন। তো এইরকম শুধু আপনি, যেমন অনেক ভালো মাস্টার আছে, উনি কিন্তু ভালো ছাত্র ছাড়া পড়াইতে পারেন। যেমন আমাদের একজন শিক্ষক ছিলেন রবি স্যার, ভালো ছাত্র, তার কাছে খুব ভালো পড়াইতে পারেন, কিন্তু আমরা যারা সাধারণ মানের তারা যাইতেই ভয় পাইতাম, তার কথা বুঝতাম না। আপনি জানেন যেমন মুজাহিদুল ইসলাম সেলিম, বামপন্থী কমিউনিস্ট, যারা আপনি চিনেন তাকে, তার বক্তব্য কিন্তু সবাই বুঝে না। তিনি যখন বক্তব্য দেন, সর্বোচ্চ লোক হবে 50 জন, কিন্তু আবার তারই শীর্ষের শীর্ষ কমরেড লাকি যদি বক্তব্য দেয়, সেখানে কিন্তু 10,000 হবে। কারণ এর মানে এই না যে লাকি বেশি বুঝে, কমরেড মুজাহিদুল ইসলাম কম বুঝে, তা না। বিষয় হলো যে এক একজন এক একভাবে গ্রহণ করতে পারে, এক একজন এক একভাবে দিতে পারে। ঠিক যেমন প্রেমের প্রস্তাব, মনে করেন এই যে টিটু তারপর আসাদ নূর, আসিফ মহিউদ্দিন হিরোর মতো, কিন্তু প্রেম কিন্তু আমি জীবনে এদের সাথে কম করি নাই, চেহারা খারাপ হওয়ার পরেও। কারণ কি, চলে গেছে নাকি? এই দেখেন এরকম একটা কথা বলার পরেই এই দেখেন গায়েব বাংলাদেশে কিরকম গজব নাজিল হয়েছে, দেখছেন তো? কি সরকার আইলো বাংলাদেশে, কারেন্টও থাকে না, বলেন তো দেখি। এই কি আর বলবো। যাই হোক, আমি আপনার কাছে চলে যাই সরাসরি। তো আমি শুরুতে হলো ছাত্ররা কি করতেছে, এই ছাত্ররা হঠাৎ করে খেপে গেল কেন, যদি একটু আপনি বলতেন প্লিজ। এখন এটা আসলে ফরিদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার ইউটিউব চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে একটু বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে, ইলেকট্রিসিটি চলে গেছে। তারপরও দুঃখের জনক, আপনাদের বরিশাল আমি পেয়ারা বাগানে আছি, তারপরও কারণ চলে গেছে, ঠিক হয়? আরে স্বরূপকাঠি, এই যে ছাত্র আন্দোলন বা এখন যে দেখেন স্বরূপকাঠির নাম নিছি, আর দেখেন কারণ চলে যায়। হাই রে বরিশালের বরকত গো নামের। একদম। তো ছাত্র আন্দোলন একটি গণতান্ত্রিক দেশে একটি স্বাভাবিক বিষয়, মানে যে কোনো একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। খুবই ভালো ব্যাপার, আন্দোলন হচ্ছে। এবার এই যে আন্দোলনকে যে মানে আন্দোলনের যে শুরুটা যে জায়গা থেকে হয়েছে, এবং যে আসলে এই বা মুরগি মিলনেরও যদি আমরা বলি যে সে যে বলেছে যে এরা ফার্মের মুরগি, ওই যে একজন লিখেছে, ফরিদ ভাই बेलूचिस्तान के लोगों के लेकर जो प्रोग्राम आप लोगों ने किया बहुत अच्छा लगा। थैंक यू वेरी मच। बहुत बहुत शुक्रिया। তো যেটা বিষয় সেটি হচ্ছে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে কখনো খুব আহামরি ধরনের কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু এই যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, যাকে আমরা আগেও শিক্ষামন্ত্রী হিসেবে আমরা দেখেছি বাংলাদেশে, এহসানুল হক মিলন,
এই লোকটা হচ্ছে গিয়ে আসলে একটা মানে একটি কিভাবে বোঝাবো, মানে হি হিমসেলফ ইজ এ শো, অর্থাৎ শো সে করতে পছন্দ করে। এবং সে তার প্রথম দিনের, যদি আপনি দৃশ্যটা মনে থাকে, যে সংসদ ভবনের লাফ দিয়া সংসদ ভবন পার হওয়া, হুম, এই হুম, লোকটা আসলে একটু মানে বেশি শো আপ করতে পছন্দ করে এবং নিজের অবস্থান, নিজের যোগ্যতা সম্পর্কে সে খুব একটা ওয়াকিবহাল নয় বলে আমার মনে হয়। আপনার নিশ্চয়ই এই বক্তব্যটি আপনি ভুলে যাননি। সে বলেছিল যে, "পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা দেখে আমি অবাক। হ্যাঁ, হ্যাঁ, আই এম।" ধন্যবাদ। এই কথা এদের আসলে এটা কি করে বলে বলেন তো? না, এটা এহসানুল হক মিলনদের দ্বারা বলাটাই স্বাভাবিক। হুম, এটা খুব সিম্পল। এবং আপনি আ পাকিস্তানের যে কি অবস্থা, এইটা মনে হয় আপনি আমি খুব ভালো করেই জানি। সবাই জানে, এখন পৃথিবীর সবাই জানে। পৃথিবীর সবাই এখন মোটামুটি জানে। সেই পাকিস্তানের শিক্ষাকে তার রোল মডেল মনে হয়েছে এবং সে এসে এই আ মানে যাদের সেই ছাত্রছাত্রী, তো আপনার আমার কাছে আসলে শিশু এক ধরনের। অবশ্যই শিশু, আপনার নিশ্চয়ই। সন্তানের বয়স। তো এদের প্রতি আসলে যে সে যে আচরণটা করেছে, এটির মধ্যে কোনো আসলে অভিভাবক সুলভ, সে তো আসলে সমস্ত অভিভাবকের অভিভাবক, সে একজন শিক্ষামন্ত্রী। কোনো অভিভাবক সুলভ, কোনো বুদ্ধিদীপ্ত কথাবার্তা আসলে তার ছিল না। সে এসে ১ম এ একটি আতঙ্ক তৈরি করতে দিতে চেয়েছে আসলে সকলের মধ্যে। আ মানে এই করা যাবে না, ওই করে যাব না, আ পরীক্ষার হলে হচ্ছে গিয়ে সিসি ক্যামেরা বসানো, এই সেই পুলিশ নিয়ে ওখানে যাওয়া। এটা দিয়ে আসলে হয়েছে কি, ধরেন সকল ছাত্রছাত্রী তো আর নকল করে না। কিন্তু এই ব্যক্তিটা আসলে আ প্রকারান্তরে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীকেই এক ধরনের অসৎ তারা, এটি সে একদিকে যেমন দেখাতে চেয়েছে, পাশাপাশি সে নিজে এক ধরনের শো অফ করে এই জায়গাটায় এসছে এবং সে যেটি করেছে সেটি হচ্ছে গিয়ে আপনার, মানে তার যে শব্দচয়ন, তার কাজদের সাথে কিভাবে কথা বলতে হবে, সেটি আসলে সে জানে না। কিন্তু এইখানে আবার আরেকটি কথা বলার রয়েছে। সেটি হচ্ছে, এই যে আন্দোলনের যে সমস্ত ছাত্রছাত্রীরা এসছে, তাদের মধ্যে কিন্তু আসলে অ্যা এটি যে তারা সবাই ছাত্রছাত্রী, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এসছে, এটিও কিন্তু আবার খুব একটা সত্যি নয়। এখানে জামাতের ইন্ধন রয়েছে। জামাতের ইন্ধন সবসময়ই থাকে। সে যে সবসময়। সরকারই হোক, তার জামাতের একটা ইন্ধন থাকে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে যেটি নিয়ে আমাদের আন্দোলন করা উচিত ছিল, বা যেটি নিয়ে আমাদের আন্দোলনের দিকে যাওয়া উচিত ছিল, সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পৃথিবীর আ কোনো দেশেই ৩৩ মার্কে পাস, এই জিনিসটা কিন্তু নাই আসলে। নাই, এখন নাই। পৃথিবীতে এখন আর নাই। এখন আর নাই। ৩৩ এ পাস কেন হয় সেটি সম্পর্কে আপনি খুব ভালো জানেন। তা আমি একটু দর্শকদেরকে একটু বলে দেই। বলেন, বলেন। সেটি হচ্ছে, ব্রিটিশরা আমাদের উপমহাদেশের মানুষদেরকে দিয়ে যেই ধরনের কাজ, তারা শিক্ষিত মানুষদেরকে দিয়ে যেই ধরনের কাজ করাবে, তাতে তারা যদি ৩৩ পেয়ে পাস করে, ইটস ভেরি মাচ সাফিসিয়েন্ট। এটা একদম যথেষ্ট। তো যার কারণে এবার বেশিরভাগ মানুষই তো আসলে উচ্চশিক্ষায় আগ্রহী না। যার ফলে তারা ৩৩ এ পাস, এই জিনিসটায় এক ধরনের শান্ত থাকে, মানে থাকে এবং তারা ওই ধরনেরই কাজবাজ আসলে ওই সময় থেকে করত। কিন্তু ব্রিটিশরা আজকে গিয়েছে অ্যা কত স ৭৬-৭৭ বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা আসলে ওই জায়গা থেকে বের হতে পারিনি এবং এখন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটি দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আসলে। নিঃসন্দেহে। দাস তৈরি করার একটি শিক্ষা, দাস তৈরি করার একটি কল হচ্ছে গিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এবং আপনি দেখবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন করা হয়েছে যে ছাত্রছাত্রীরা কে কত ভালো চাকরি পাবে সেই কারণে আসলে তারা পড়াশোনা করে। হ্যাঁ, তারা যে আসলে শিক্ষা, ধরেন কথার কথা, একটা লোক সমাজবিজ্ঞানে অনার্স করেছে। সমাজবিজ্ঞানে অনার্স করে সে একজন ভালো গায়ক হতে পারবে, এই চিন্তা কিন্তু কেউ করে না। একজন রাইট। ভালো নায়ক, অভিনেতা হবে, একজন ভালো নৃত্যশিল্পী হবে, একজন ভালো আ মানে অন্যান্য যে সমস্ত, একজন ভালো দার্শনিক হবে। এই ধরনের চিন্তাভাবনা আসলে আমাদের জাতিগোষ্ঠীকে আমরা ভাবাইতেই পারি নাই। আমরা এই চিন্তাটাই করতে পারি নাই। কিন্তু আমি যেটা বলতে চাই, আপনার কথাটার সংক্ষিপ্ত যে এক লাইনে কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে, এই শিক্ষামন্ত্রী যে আসলে যার কারণে এই আন্দোলনটা হচ্ছে, সেও যেমন হচ্ছে গিয়ে একটা
মানে কি বলবো আমি আপনাকে, টয়লেটের পচাগুয়ের মতো। আর যারা আন্দোলন তারাও টয়লেটের পচাগু, তারাও জানেন আসলে তারা কিসের জন্য আন্দোলন করছে। তো সুতরাং এটা আপনি একটি লেজে গোবরের প্রজেক্ট বলতে পারেন ফরিদ ভাই। লেজে গোবর, সুন্দর কথা বলেছেন। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে রাখতে চাই, কিছু রেখেছি। অনেক আসলে মানে ওই যে কালকে আমরা দিন আলোচনা করলাম না যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো, প্রতি 24 ঘন্টায় 24টা ঘটনা আসে, কোনটা বেশি। ছেড়ে কোনটা নিয়ে আলোচনা করি। যেমন এই যে একটা শিরোনাম আসছে, জুলাই হত্যার শহীদ এখন সৌদি আরবে, মামলার বাদী ভুয়া। আরেকটা জায়গায় এসেছে যে জুলাই সন্ত্রাসী মানে যে শহীদ হয়েছে ঘোষণা, সে টিভিতে কথা বলতেছে। এটা আমাদের ওই যে ফারহানা ইন্দ্রা হাজবেন্ড পলাশ ভাই বলেছেন। আর এটাও আমাদের এটা এই দুইটা ঘটনা দেখেন, একটা হইলো যে তারা একটা সৌদি আরবে আছে, আর একটা টিভিতে এসে কথা বলতেছে। এই ব্যাপারে যদি খুব শর্টকাট কিছু বলতেন আমাদের, কারণ আপনার কাছে আজকে ছোট এই যে রাইট আপনার কাছে, হ্যাঁ রাইট, ঠিকই বলছেন। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে, আমরা অনেকগুলো বিষয়ে কথা বলবো। জি প্লিজ। প্রথমে আমাদের সেই খাসকাটা জায়গায় যেতে হয়, সেটি হচ্ছে মেটিকুলাস ডিজাইন। এবং এই প্রথমে আসলে আমার একটু 2 মিনিট আওয়ামী লীগকে গালি দিয়ে আসলে এই কথাগুলো শুরু করা উচিত, কিন্তু বেচারারা এখন বিপদে আছে, ঝামেলায় আছে বলে গালিগালাজ করলাম না। দেখেন, এই যে আপনি যে বলেন যে একজন সৌদি আরবে আছে, আরেকজন টিভিতে হচ্ছে, আর একজন মানে নানাজন আছে। এবং জুলাই শহীদ আপনি খুব ভালো করে জানেন যে যাত্রাবাড়িতে যে ধর্ষণ করেছে, সেই ধর্ষককে যে হত্যা করেছে, সেও জুলাই শহীদ, এবং তার পরিবারও কিন্তু ভাতা নিচ্ছে, শহীদের যেটা সো-কল্ড সেটা কিন্তু নিচ্ছে। তো এখন এইটা হচ্ছে গিয়ে একটি বিজনেস, এবং সেই মেটিকুলাস বিজনেসেরই একটা মেটিকুলাস ডিজাইন বিজনেস, তারই একটি অংশ যেটি আপনি বললেন, সেটি একটি ছোট্ট অংশ। কিন্তু আমি একটু এর ফাঁকে একটু অন্য কথা বলতে চাই, কেন আসলে আওয়ামী লীগকে উঠতে বসতে গালাগাল করা উচিত। সেটি হচ্ছে, দেখেন, এই যে জাতিসংঘের থেকে বলে যে 1400 লোক মারা গেছে, অমুক গেছে, আবার আমরা সেই সরকারের কাছেই শুনেছি যে 840 জন লোক মারা গেছে। এবার এই 840 জন লোক মারা গেছে একটি সরকার পতন আন্দোলনে, এটি কিন্তু একটি অনেক বড় সংখ্যা, এটি কিন্তু আপনি কোনোভাবে অস্বীকার করতে না। একজনের মৃত্যু হলে সেটাকে তো আমার মৃত্যু তো মৃত্যুই। এবার কথা হচ্ছে, হত্যাগুলো কারা ঘটিয়েছে, কখন মারা গেছে, কিভাবে মারা গেছে, এই বিষয়টি আসলে আমাদের উন্মোচন করা অনেক বেশি জরুরি। কারণ এই দায় কিন্তু আওয়ামী লীগের মাথায় ওই সময়ের যে সন্ত্রাসীরা এবং এমন ভাবে চাপিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ চাইলেও এই বোঝা মাথা থেকে কিন্তু সরাতে পারছে না। কিন্তু এইখানে যেটি বিষয়, সেটি হচ্ছে যে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আপনি যে শেখ ফরিদ এখানে বসে আমার সাথে লাইভ করবেন, এটি কি আপনি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, তখন কি জীবনে এটা আপনার কল্পনায় আসছে যে এই ধরনের এটা তো 15 বছর আগে কল্পনা করে নাই, আগেই আপনি এটা চিন্তাও করতে পারেন না, স্বপ্নেও দেখেন নাই। এবার দেখেন, আমি যেটা বলবো সেটি হচ্ছে, এই যে 840 জনের মধ্যে আমি আপনাকে এটি খুব সুন্দরভাবে প্রমাণ করে দিতে পারবো যে এই 840 জনের মধ্যে বেশিরভাগ লোক কিন্তু আসলে আওয়ামী লীগের বা তৎকালীন সরকারের পক্ষের লোক মারা গেছে। সেটিকে যদি আমরা পুলিশ থেকে শুরু করি, পুলিশ তারা দাবি করছে 44 জন পুলিশ মারা গেছে, এটা হচ্ছে সরকারের দাবি। যদিও পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার বন্ধু আছে, আপনারও বন্ধু আছে, তাদের কাছ থেকে আমরা জেনেছি যে এটির সংখ্যাটা বেশি। এবারে আমরা প্রথমে আসি হচ্ছে গিয়ে পুলিশ। আপনি এই 840 জন থেকে 42 জন পুলিশ বাদ, 44 জন পুলিশ বাদ দেন, থাকলো কয়জন? থাকলো হচ্ছে গিয়ে 796 জন থাকে। এই 796 থেকে আপনি ছাত্রলীগের হচ্ছে গিয়ে যে 30 জনকে হত্যা করা হয়েছে চিটাগাংয়ে ছাদ থেকে ফেলে, আপনি তাদেরকে বাদ দেন। 19 জন লোক মারা গেছে জাবের কোম্পানির হোটেল পোড়াতে গিয়ে, ওখানে মারা গেছে হোটেলে যশোরে, আপনি সেই 19 জনকে বাদ দেন। আপনি বাদ আমি আসছি, আপনি বাদ দেন সিরাজগঞ্জের সেই 7 জনকে যারা আওয়ামী লীগ নেতার বাড়ি লুট করতে গিয়ে 2 জন বিএনপির নেতার লিডারের ছেলে এবং একজন জামাতের লিডারের ছেলে, পাশাপাশি আরো 4 জন, অর্থাৎ মোট 7 জন যে ওখানে মারা গেছে, সেই 7 জনও কিন্তু এই 840 জনের মধ্যে। আপনি বোঝার চেষ্টা করেন।
তারপরে এবারে আপনি আসেন যে গাজী টায়ারের যে টায়ার কোম্পানির যে প্লাস্টিক ওইখানে আগুন দিতে গিয়ে সেই কোম্পানি লুটপাট করতে গিয়ে সেইখানে একটা বড় সংখ্যক, আমি এই মুহূর্তে আমার সংখ্যাটা মনে নাই, তারা কিন্তু এখানে মারা গেছে। এরপরে আপনি আসেন এইটা গেলে আমি এতক্ষণ আপনাকে বললাম বড় সংখ্যা, হ্যাঁ, এবারে আপনি টুকটাক সংখ্যায় আসেন। আপনি প্রথম আলোর ওই প্রতিবেদনটা নিশ্চয়ই দেখেছেন যে মরে নাই কিন্তু জীবিত আছে, তাদেরকে শহীদ বানাইয়া পরিবার পাঠিয়ে দিচ্ছে। তারপরে আপনার নিশ্চয়ই মনে আছে যে সিলেটের একটা লোক, সে হচ্ছে গিয়ে মরছে, পরিবার টাকা উঠাচ্ছে, কিন্তু পরের দিনে দেখা গেল যে সিলেটের সুরমায় সে হচ্ছে গিয়ে সুন্দর করে ওখানে জীবনযাপন করতেছে। তারপরে আপনি আসেন, আমার কাছে সকল সংবাদ এবং ভিডিওগুলো আছে, সেটা হচ্ছে কি প্রথম আলোর একটা প্রতিবেদন যে লোকটা দোকান দিচ্ছে, তারপরে লোকজন যায় বলতেছে তুমি তো মারা গেছো জুলাই আন্দোলনে, গাছ দিয়ে পরে মারা গেছে, পারিবারিক দ্বন্দ্বে বিচি চাইপা মাইরা ফেলছে। এই সমস্ত কিছু আজকে হচ্ছে গিয়ে আপনার জুলাই শহীদ হয়ে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু আসলে অন্য কারণে মারা গেছে। এটা গেল মারা যাওয়া। এরপরে হচ্ছে গিয়ে যারা জীবিত আছে, যাদেরকে হচ্ছে গিয়ে আমরা শহীদ বলে জানি, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সোকল্ড, মানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু তাকে বলা হয়েছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং আপনার মনে থাকবে যে একটি স্ট্রেচার যাচ্ছিল এবং সেই স্ট্রেচারে করে উপরে ভিডিওটার উপরে, মানে ক্যাপশন না, ভিডিওটার উপরে পেস্ট করা একটি লেখা ছিল যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ। কথা বুঝছেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ। এবং সে বলছিল যে আমি মারা যেতে পারি, কিন্তু শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত তোমরা এই আন্দোলন কিন্তু থামাবা না, শেখ হাসিনার পতন চাই। এই ঘটনা যখন ঘটালো তখন হচ্ছে গিয়ে সবার হৃদয় হুহু করে উঠলো যে মরার আগে এরকম একটি কথা বলে গেছে, সুতরাং তার কথা আমাদের রাখতে হবে, তার কথা আমাদের করতে হবে। এবার সেখানে হচ্ছে গিয়ে কি হলো, সেই ছেলে মারা তো যায়নি, বরং সে এখন বহাল তবিয়াতে আছে এবং সে একদম মানে পুরো একটা বিশাল বড় সন্ত্রাসী হয়ে দাঁড়িয়েছে। এবং যখন এই ভিডিওটা যখন প্রকাশিত হলো, এর পরপর কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে যতগুলো সহিংস আন্দোলন এই জুলাই সন্ত্রাসীরা করেছে, তার কিন্তু শুরুটা হলো ওখান থেকে। বিটিভিতে আগুন দেওয়া, মেট্রো রেল জ্বালানো, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাগজপত্র পোড়ানো, এগুলো কিন্তু তারপরে শুরু হলো। তো এই যে এই বিষয়গুলো আমি একটি কথা বলেছিলাম, আপনার নিশ্চয়ই আপনি ভুলে যাননি, যে এই তথাকথিত যে এই জুলাইতে যারা যারা মারা গেছে, আমার ধারণা প্রত্যেকটি আপনার হত্যাকাণ্ডের ভিডিও আছে। আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু এই কথাটি বলেছিলাম যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের ভিডিও, এমনকি এই যে আবু সাইদকে যে মার্সে জামাত, যখন সে ওখানে মাথার পেছনে ঘা নিয়ে যখন মাথা থেকে রক্ত ঝরছিল ওই অবস্থায় যখন সে দৌড়দৌড়ি করে, এবং সেটা পোস্টমর্টম রিপোর্টে এসেছে যে এই যে গুলি, আমি যেহেতু একজন ডিফেন্স পার্সন, আমি এটা খুব ভালো করে জানি যে ওই গুলিতে আসলে মানুষ মারা যায় কিনা। এবং এটা কিন্তু আপনি দেখবেন যে এটি এখন আর ওইসব বিষয় নিয়ে কিন্তু ইদানিং এর আবু সাইদ কিভাবে মারা গেছে কিন্তু যেমন কথা বলেন হচ্ছে কি আপনার এই সাউয়ার মৃত্যু নিয়েও কিন্তু এখন আর কথা হয় না, শুধু সাউয়ার বিচার চাই। এখন যেটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে সাউয়ার বিচার কেন আসলে মানে কেন তদন্ত প্রতিবেদন কেন বারবার পেছাচ্ছে, সেটা কি আপনি জানেন? কারণ হচ্ছে কি এই হত্যাকাণ্ড, এটি যে একটি পারিবারিক হত্যাকাণ্ড সেই কথাও কিন্তু এসছে। এটি যে আসলে অনেকে এটাও বলছে যে এই জুমার সাথে পীড়িতের কারণে হাদির বউ নিজেই হাদিকে হত্যা করাইছে, এই ধরনের কথাও কিন্তু মার্কেটে আছে। আবার ওদিকে এটাও প্রচলিত আছে যে জামাত জুমাকে দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কারণ হচ্ছে গিয়ে ওইখানে জামাতের জন্য হচ্ছে গিয়ে একটি ট্রাম্প কার্ড দরকার ছিল, এবং সেই নির্বাচনের আগে একটি ট্রাম্প কার্ড দরকার ছিল, এবং সেই ট্রাম্প কার্ডটি ছিল হচ্ছে গিয়ে আপনার এই সাউয়া মিয়া। এখন কেন আমি আসলে আওয়ামী লীগকে গালি দেওয়া উচিত এই কথাটি বলে আমি কেন শুরু করছি, কারণ এইগুলো প্রমাণ করার জন্য সমস্ত ধরনের ডকুমেন্টেশন এখন, যদি আপনি একটা 15-16 বছরের মানে ছেলে বা তার থেকেও 10-12 বছরের একটা ছেলেকেও
দেন ও কিন্তু বার করে গুছিয়ে বানাতে পারবে। কিন্তু আওয়ামী লীগের আসলে সেদিকে কোনো মনোযোগ নাই। বরং তারা আমার কেন জানি মনে হচ্ছে তাদের মাথায় যে এই মিথ্যে অভিযোগটি দিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ নিয়ে তারা আসলে হয়তো খানিকটা ঘুরতে পছন্দ করে। ওই যে অনেকে আছে না যে আসলে ব্যথা ভালোবাসে, হুম। কষ্ট পেতে ভালোবাসে। হয়তো এই যে দুঃখ বিলাসী আওয়ামী লীগ, তারা ঠিক আছে আমাদের মাথায় দিয়ে দিছে ১৪০০ লোকের হত্যার বোঝা, ঠিক আছে আমরা এটা নিয়ে চলি। তারপরে আমি যে আপনারা খুব ভালো করে দেখেছেন যে মুগ্ধকে যখন হত্যা করলো স্নাইপার গুলি করে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা আমি বাংলাদেশ সরকার না সহ আমি পৃথিবীর যে কোনো ডিফেন্স ফোর্সকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেই স্নাইপার দিয়ে মারা হয়েছে ওই লেভেলের স্নাইপার বাংলাদেশ আর্মি, পুলিশ, বিডিআর, সেনা, নৌ, বিমান কোথাও এটা ওই আপনি- লেভেল, এটা আপনিই ভালো বলতে পারবেন আমাদের সাথে, রাইট? ওই লেভেলের স্নাইপার আসলে বাংলাদেশে ট্রেন করে বানানো হয় না। এখন আমি একটা কথা বলি, একজন ভালো শুটার কিন্তু একজন ভালো স্নাইপার না। স্নাইপার কিন্তু ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস, yes, yes. স্নাইপার ভিন্ন জিনিস, মানে স্নাইপার মানে হচ্ছে শিওর শট। হুম, ভালো শুটার আর স্নাইপার কিন্তু এক জিনিস না। এক জিনিস না, yes. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন কিন্তু একটা কথা বলেছিলেন উনি নিজেই, যে যেই লেভেলের স্নাইপার, যেই লেভেলের শুটার দিয়ে স্টুডেন্ট লিডারদেরকে হত্যা করা হয়েছে, ওই লেভেলের শুটার বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি সহ যতগুলো সশস্ত্র বাহিনী বাংলাদেশে আছে যারা আজ অস্ত্র ব্যবহার করে, তাদের কারো কাছে এই লেভেলের শুটার নাই। আপনি দেখবেন যে এরকম ভিডিও প্রথম আলো বার করেছে, প্রথম আলো প্রকাশ করেছিল ওই ভিডিও আসলে আওয়ামী লীগকে বাস দেওয়ার জন্য, বাস দেওয়ার এবং জন্য। আওয়ামী লীগেরও সেই বাস খাওয়ার জন্য তাদের পাছাটা উদম করে দিছিল যে এক গুলিতে দুটো ক্যারেক্টার পড়ে যাওয়া। এটা কিন্তু এটা কিন্তু মানে স্নাইপারদের মধ্যেও যারা অত্যন্ত উঁচু লেভেলের, মানে স্নাইপারদের মধ্যে যারা উঁচু এবং উঁচু লেভেলের, তার মধ্যে আবার তাদের পক্ষে এটা এক বুলেটে দুইটা ফেলা সম্ভব। তাছাড়া এটা রিয়ার কেস। আমি আপনাকে বোঝাই, এক বুলেটের যে আপনার যে রাইফেলের ব্যারেলটার মধ্যে একটা টুইস্ট থাকে ভেতরে, একটা মানে টুইস্ট থাকে, অর্থাৎ একটা খাসকাটা একটা দাগ থাকে। এই খাসকাটা দাগটা থাকার কারণে বুলেটটা যখন হচ্ছে গিয়ে আপনার বের হয়, বাংলাদেশে যে মানে যে রাইফেলটা, সেই রাইফেলটার যে বুলেট, সেই বুলেটের যে স্পিড সেটা হচ্ছে 735 মিটার পার সেকেন্ড। কথা বুঝছেন কিন্তু, এর স্পিড হচ্ছে 735 মিটার, 700 মিটার পার সেকেন্ড স্পিডে সে যায়। এবার এই বুলেটটা যখন হচ্ছে গিয়ে ধরেন এখান থেকে যখন ঢোকে, তখন এর যে ভেতরের যে, ও তো ভেতরে পেঁচায়, কারণ বুলেটটা তো স্পিন করতে করতে যায়, বুলেটটা তো এইভাবে যায় না, বুলেটটা যায় স্পিন করতে করতে। তারপরে পেছনে যে আছে ঠিক একই দূর মানে ইয়া থেকে তার ওই জায়গায় বুলেটটা এখান থেকে ভেদ করে এখান থেকে বেরিয়ে গিয়ে তার বুলেটে হিট করবে। এই সমস্ত কিছু বোঝার জন্য তার ফিজিক্স বুঝতে হয়, তার মানে অনেক কিছু বুঝতে হয়, বাতাসের গতি কতটুকু, কোন দিক থেকে, মানে সেখানে বড় একটা ম্যাথমেটিক্স, সাথে সামরিক জ্ঞান একই সাথে, ভূগোল জ্ঞান একই সাথে, বিজ্ঞান জানতে হবে, অনেক কিছু, মানে এটা হাইলি ট্রেন্ড ছাড়া এটি আসলে। এবার আমি যদি একটু এই বিষয়টা নিয়ে যদি আরেকটু ডিটেলে যাই, তাহলে এই ধরনের ট্রেন্ড এই ধরনের ট্রেন্ড স্নাইপার এটি শুধু আছে পাকিস্তানের আইএসআই তে। ওমা, বলেন কি? বুঝতে পেরেছেন? এই আইএসআই তে হচ্ছে কি এই ধরনের শুটার রয়েছে। এবং আমি একটু ইন্টারাপ্ট করি, নামটা পেয়েছি, বাংলা ভিশন পডকাস্টে জুলাইয়ের সকল শহীদ ঘোষিত নাজমুল পডকাস্টে শহীদ চলে আসছে। তো এমনিতে তো আমরা জানি যে এই যে তাহলে এই যে নাজমুলের কথা বললেন এবং আর যে এই যে বিদেশি একজন, তাহলে এই দুটো মিলে কি আসলে 65 হলো? কারণ আগে আমরা জানতাম 63 জন শহীদ ফিরে এসছে। মানে তারা জান্নাতের, মানে হয় তারা জান্নাতের আদর একটু ভিন্ন বিষয় নিয়ে আসি। জি জি। চট্টগ্রামে বন্যায় ত্রাণ দিতে গিয়ে সাতকানিয়াতে হিন্দুদের ইসলাম ধর্মে আশ্রয়জনের দাওয়াত দিল ওই যে কি সাতাউর রহমান বিক্রমপুরী নাকি কি যেন সিক্রমপুরী। এটা যদি ইসকন যদি করতো হিন্দু ধর্মের দাওয়াত, তাহলে কি উপায় হইতো এতক্ষণ? তাহলে এতক্ষণে ওখানে মার্ডারটা হয়ে যেত কয়েকটা।
কিন্তু আপনার ধর্মের দাওয়াত দেওয়ার অধিকার একমাত্র মুসলমানরা মনে করে যে তাদের ধর্মের অন্য ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে নিজের ধর্মে আনার এটা কেবল right মুসলমান, একমাত্র আছে। এটা কেবল আর কারণ- মুসলমান, এটা কেবল এটা কেবল- বিক্রমপুরি চরমোনাই, তারপরে কি যেন আরো কারো পীর সাহেবেরা আছে চন্দ্রপুরি, মানে যেখানেই থাকুক সব তাদেরই দায়িত্ব, আর কারণ নাই, সরসিনাইদেরই আর কেউ পারবে না। না, আচ্ছা, এটা এবার আপনার সাবজেক্টে আসি, যেটা আপনার বিষয়। আপনার জন্য এটা আমি রেডি রেখেছিলাম, ভাবছিলাম এটা আপনাকে পাঠাবো। কাকতাল ভাই, আপনি আমার চ্যানেলে আসছেন, আমি আমার চ্যানেলে এটা নিয়ে আলোচনা করে ফেলি। সেটা হলো ওই যে একটা আছে না, কি যেন নাম হর, ওই যে দাঁত বেকা মুক্তি, কি যেন নাম হর, ওই যে দাঁত বেকা, এই যে এইটা 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 এই যে এই যে এইটা এই যে হ্যাঁ, আমি নাম টাম জানি না। মানে আচ্ছা, এগুলো এ বলছে যে হলুদ মিডিয়াগুলো মাদ্রাসার ইজ্জতের সর্বনাশ করতেছে, মানে এরা মাদ্রাসায় কোনো বলৎকার করে না, এটি বুঝে। এই ব্যাপারে যদি আপনি একটু, বেশি না, আপনি তো এটা বহু 2 মিনিট বলেন প্লিজ, বেশি। দেখেন, আমি এটা আগেও বলেছি যে আমার এই মাদ্রাসার ধর্ষণের অভিযুক্ত এবং হাজতে বা জেলে আছে। এই হাজত আর জেল তো দুই জিনিস, এটা তো আপনিও হ্যাঁ, এটা শুনলাম। দর্শক শ্রোতারাও বোঝে। হাজতের এবং জেলের গিয়ে তাদের সাথে আমার কথা বলার দুর্ভাগ্য বলি বা সৌভাগ্য বলি, এটা আমার হয়েছে। হুম। তো এটা হচ্ছে তাদের একটা নেশা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার মাদ্রাসায় ঢুকেছে এবং একটা সার্টেন টাইম পর্যন্ত পড়েছে, ও পুটকি মেরেছে, ও পুটকি মারা খেয়েছে। এটা যদি কেউ আমাকে আইসা, মানে আমি নাম বলবো না, যে আমাদেরও বহুত ভাই ব্রাদার আছে যাদের সাথে আমরা কথাবার্তা বলি, লাইভ টেপ করি, ওরাও কেউ আইসা বুকে হাত দিয়ে বলতে পারে না যে আমার সাথে এই ঘটনা ঘটে নাই। তো এই হচ্ছে গিয়ে এই যে সেরা আমি বলবো, কারণ এটা হয়তো বয়সটা আমার থেকেও কম। তো এই হলো গিয়া ওর প্রত্যেকটা কথা শুনে মনে হয় যে ওর কানের নিচে কথায় কথায় থাপড়ানো উচিত। একটা শিশু বলতেছে, যেখানে একটা শিশুর ধর্ষণ করার ফলে তার পায়ুপথে ঘা হয়ে গেছে, তারপরেও যদি বলে, তারপরে বলবে যে হলুদ মিডিয়া। ও কি জানে যে হলুদ মিডিয়া, ইয়েলো জার্নালিজম কাকে বলে, কি কারণ ইয়েলো জার্নালিজম শব্দটা আসছে? এগুলো হলো গিয়ে আসলে হয় কি, দেখেন ফরিদ ভাই, বাংলাদেশে আমরা একটা, আমি বলবো না যে আমি বলবো যে আমরা একটা এর বিরুদ্ধে, যে এর নাম হইলো, এই বন্ড মুফতি নাম হইলো আলী হাসান ওসামা। আলী হাসান আচ্ছা, তো এই আলী হাসান ওসামা হোক আর এই ও সাউয়া হোক, সামা সাউয়া, এরা হচ্ছে গিয়ে ধরেন একজন দর্শকের একটু প্রশ্ন নেই, ইন্টারেস্টিং, যে ফরিদ ভাই 45 বছর ধরে জিয়াকে হত্যাকারী একজনকে নাকি অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু জিয়া হত্যার বিচার চাইলো কে আর মামলা করলো কে? এটা কিন্তু আমরা জানলাম না। এটা একটি ভালো প্রশ্ন, এবং কোনোদিন আমি শুনি নাই যে বিএনপি সরকার যতবার এসছে গেছে কোনোদিনই জিয়া হত্যার বিচার চায় না, এরা কোনোদিনই চায় না, আমি শুনি নাই। এমনকি আমি জীবনে কোনো বিএনপি নেতার মুখে আমি শুনি নাই, আজ পর্যন্ত শুনি নাই। জিয়া হত্যার অ্যাকিউজড করে যাকে হত্যা করা হলো, জেনারেল মঞ্জুর, একটা নিষ্পাপ মানুষ, যে ওটার সাথে কোনোভাবেই যুক্ত ছিল না, তাকে হত্যা করা হলো। তো এটা ঠিক আছে, এটা নিয়ে হয়তো পরে কথা বলবো। কিন্তু দেখেন, এই যে বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে, শুধু মাদ্রাসা না, মক্তব, এদের হচ্ছে কি, এটা একটা নেশার মতো। এখন এটা ধর্ষণ করার ফলে বায়ুপথে ঘা হচ্ছে, ক্যান্সার হচ্ছে, তারপরে মারা যাচ্ছে, হত্যা করে মেরে ফেলছে, এমনকি ধর্ষণ করার অসংখ্য ভিডিও বাজারে এসছে। তারপরেও এরা বলবে যে এটা মাদ্রাসা আসলে কিছু হয় না। কারণ কি, এদের আসলে লজ্জা শরম বলতে যে বিষয়টা, এটা এদের মধ্যে আসলে নাই কোনোভাবে। আমি যেই হই না কেন, যে মতাদর্শেরই হই না কেন, আমাদের কিন্তু লজ্জা শরম বলে একটা কিন্তু বিষয় আছে, কিন্তু এদের মধ্যে লজ্জা শরম এগুলো আসলে নাই। এরা যা খুশি তাই বলতে পারে। আপনি দেখেন না, একটা ভিডিও লাইভে এসে বলতেছে যে আমি এর দুলাভাই, আবার আমি এর শ্বশুর, আমি এর খালা। তো এদের কাছে আসলে আপনি কি আশা করেন? এরা চোখের দিকে তাকায়া মিথ্যা কথা বলতে পারে। এদের মিথ্যায় জন্ম, মিথ্যায় বসবাস, মিথ্যায় পয়দা, এরা হচ্ছে সর্বৈব মিথ্যা আর কি। তাদের পুরো জীবনটাই হচ্ছে কি মিথ্যা দিয়ে গড়া। সুতরাং এরা যদি বলেও তাতে কোনো কাজ হবে না, কারণ বাংলাদেশে এদের সম্পর্কে এমন একটি মুভমেন্ট তৈরি হয়েছে, এমন একটি, আপনি দেখবেন যে সম্প্রতি আমি গতকালকে একটি গান ছেড়েছি, ওই গানের নিচে আপনি মন্তব্যগুলো দেখবেন। হ্যাঁ, অনেক আপনার এই গানের অনেকে প্রশংসা করছে, এখানে দেখলাম কমেন্টে। ধন্যবাদ সবাইকে। তো এটা আসলে যেটা হয় ব্যাপারটা, সেটি হচ্ছে
এটি মানে আপনি যদি এখন নিজে একটা স্ট্যাটাস দেন বা যদি খুব মানে যে আসলে যে কেউ যদি একটা স্ট্যাটাস দেয় যে একজন হুজুর দেখলে পাজামা পাঞ্জাবি পরা গায়ে থেকে আতরের গন্ধ আসছে এরকম একজন হুজুর দেখলে আপনার কি মনে হয়? আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ লিখবে ধার্মিক নিধার্মিক আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম মুসলমান সবাই ওখানে নিচে লিখবে যে তারা দেখলে মনে হয় পুটকিখোর। সবাই এটা মনে করবে। তো এটা ওরা যাই বলুক না কেন, হলুদ মিডিয়া বলুক, লাল মিডিয়া বলুক, কমলা মিডিয়া বলুক, টিটু ভাই অসাধারণ একটি গান উপহার দিয়েছেন আমাদের আজ, এটা আমি দেখাইছি এর আগে। জি, অসংখ্য ধন্যবাদ। তো এটা আসলে ওইভাবে এই মিথ্যাচার দিয়ে এই জিনিসটা ঢাকা যাবে না, কারণ হচ্ছে গিয়ে আমার ভিডিওগুলো বাচ্চারাও দেখে, সুতরাং ওই মাদ্রাসার বাচ্চারা তাদের নিজেদের মধ্যে একটা উপলব্ধি তৈরি হয়েছে যে না আমার এটাকে বাইরে বলতে হবে। এবং আমি আপনাকে বলতেছি আমি এই প্রাসাদ ভেঙে খান খান করে দেব। অবশ্যই আমরা আপনার সাথে আছি। আপনাকে এই মিথ্যার প্রাসাদ, এই তাসের ঘরের মতো তাদের যে মান ইজ্জত সম্মান ভুয়া সম্মান, আপনি যদি ধর্মে বিশ্বাসীও হন বা যে ধর্মে বিশ্বাসী যারা এই ভিডিওটি দেখছেন, আপনি কি মনে করেন যে আপনার মাকে যে জানাজা দিল, যাদের মা মারা গেছে, আপনার মাকে যে জানাজা দিল যে সে কিছু আগে একটা পোলা পুটকি মাইরে আসে না, অথবা আপনি আজকে কি বার, আজকে বৃহস্পতিবার নাকি? হ্যাঁ বৃহস্পতিবার। আপনি আগামী শুক্রবার যার পিছনে জুম্মা নামাজ পড়বেন আজকে পোলা পুটকি মারবে না, এইটা কিন্তু আপনি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। নিঃসন্দেহে আমরা চাই আপনি এই সমস্ত মানে আমরা কোনো ধর্মের কথা বলছি না, যারা এই সমস্ত অপকর্ম করে বলৎকার করে তাদের ঘর আপনি তাসের ঘরের মতো ভেঙে দিন। আমি এবার আপনাকে দুইটা দেশের মৌলবি নিয়ে কথা বলবো, ছোট ছোট প্রশ্ন উত্তরও ছোট ছোট দেন। যেমন বাংলাদেশের এক বাচ্চা মৌলবি, ওই যে কাজ্জাব বিন ইউসুফ নাকি রাজ্জাক বিন ইউনুসের পোলাই বলছে, ওর নাম হলো কি আব্দুল্লাহ বিন রাজ্জাক, সে বলছে বিশ্ববিদ্যালয়ের বাজেট বন্যার্থদের দেওয়া হোক, ছাত্র জাতির বোঝা তৈরি হচ্ছে। এটা বলছে বাংলাদেশের সাউ মৌলবি আব্দুর রাজ্জাক বিন, যে কাজ্জাব বিন নাকি শয়তানের পোলা আব্দুল্লাহ বিন রাজ্জাক। আর ভারতের এক মৌলবি বলেছেন, তিনি বলেছেন দেরিতে বিয়ে ধর্ষণের অন্যতম কারণ। এটা হলো ভারতের এক সিনিয়র মৌলবি বলেছেন, যারা টেলিভিশনে সারাদিনই দেখা যায়। যে এই দুইটা বিষয় যদি একটু বলতেন। দেখেন আমি কি বলবো, আমি আসলে এটা এদের নিয়ে কথা বলতে হলে আসলে মানে মুখ খারাপ হয়ে যায়। আপনার চ্যানেলে না মুখ খারাপ করে না, চ্যানেলে এমনি আমার চ্যানেলে এমনি রেস্ট্রিকশন দেয়, গায়েব হয়ে যায়। বলেন ভালো একটু চেঞ্জ করে বলেন। হ্যাঁ এই যে যার কথা বললেন রাজ্জাক বিন ইউসুফের ছেলে, রাজ্জাক বিন ইউসুফ নিজে হচ্ছে গিয়ে সন্ত্রাসের একটা আতুর ঘর। হত্যা ছাড়া তার মুখে কোনো কথা নাই। তার ছেলে যে সে তার বাপের থেকে 2 কাঠি সরেস। এবার বিশ্ববিদ্যালয়ে মানে ওই যে আমার গানে দেখবেন যে একটা লাইন আছে এরকম, যে যখন মানুষ আলোতে আসবে তখন তোমরা আসলে কি করে খাবা। এখন ওরা তো মানুষকে আলোর পথে নিতে চায় না। এই যে আপনার গান সম্পর্কে আরেকজন মন্তব্য করেছে, থ্যাংক ইউ। তো এরা তো আসলে মানুষকে আলোর পথে দেখতে চায় না, কারণ যখন মানুষ আলোর পথে থাকবে তখনই হচ্ছে গিয়ে তাদের ব্যবসা নাই হয়ে যাবে। সুতরাং তারা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং বিশ্ববিদ্যালয়ে না যাইয়া আপনি সেই মাদ্রাসায় দেন, যাতে ও আর বাপে দুজন একসাথে মিলে বাচ্চাগুলোরে পুটকি মারতে পারে এবং তাদের ঘাড়ের উপরে বৈশা দিনের পর দিন বছরের পর বছর খাইতে পারে। এই জন্য এরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লেগে গেছে এখন। এক্স্যাক্টলি। এবং আপনি যে এই যে যেটা বললেন যে এই আচ্ছা, এখানে ফাঁকে আরেকটি কথা আসছে, আমি সেই কথাটি আপনাকে বলি। সেটি হচ্ছে এই যে বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিল, এখন আপনি দেখেন প্রতিষ্ঠার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কারা, এটি এখন আপনারা দেখেন। ওই যে আপনার একটা কমেন্টস করছে আপনার জন্য, টিটু ভাই আপনার বইয়ের হার্ড কপি ভারত থেকে কিভাবে পাবো একটু জানাবেন প্লিজ। ভাই ভারত থেকে কিভাবে পাবেন আপনি জানেন, আপনি যদি পিডিএফ পান, পিডিএফ পাইয়ে আপনি ওইটাকে হাজার কপি প্রিন্ট করে আপনি ব্যবসা করেন, তাতে আমার কোনো সমস্যা নেই। যে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা যদি বিস্ফোরা নামাইয়া নিয়া তারপরে যদি ওইটা পাইরেসি কইরা, আপনার কোনো কপিরাইট নাই বইয়ের ব্যাপারে। জি ধন্যবাদ। একদমই না। আচ্ছা, তারপরে আপনি যে কথাটি বললেন যে দেরিতে বিয়ে করার কারণে ধর্ষণ হয়, তাহলে তোদের মোল্লারা পোলা পুটকি মেরে ওরা তো 18-19 বছরে বিয়ে করে বাচ্চা পয়দা শুরু করে, এবং বিয়ে তো করে 4-5টা। এই যে ভারতের যে মৌলানা বলছে দেরিতে বিয়ে ধর্ষণের কারণ, তাহলে এর কথা তো মিলে না এর সাথে।
মিলতেছে না, তাই ভারতের মৌলভী বলছে না। এখন এই যে মৌলভী, এই মৌলভীদের হচ্ছে গিয়ে তাদের শুরু থেকে জন্ম থেকে কবর পর্যন্ত পুরোটা মিথ্যা দিয়ে ঢাকা। এরা দেখবেন যে এরা হচ্ছে গিয়ে এত সুন্দরভাবে গুছিয়ে পাজামা পাঞ্জাবি পরে, মানে ধন পর্যন্ত দাড়ি পুটকি পর্যন্ত পাগড়ি মাথায় দিয়া এত সুন্দর করে মিথ্যা কথা বলে, এবং মানুষ হচ্ছে গিয়ে আমাদের দেশের মানুষ তো কুশিক্ষিত, তাদেরকে দিয়ে হচ্ছে গিয়ে আপনি খুব সুন্দরভাবে যে কোনো মিথ্যাকে গেলাইতে পারবেন। এবং মোল্লারা হচ্ছে গিয়া আপনার মানে মিথ্যা গেলানোয় এরা হচ্ছে গিয়ে মাস্টার, এরা আপনাকে মিথ্যা গেলাইতে পারবে, এবং একেবারেই রিভার্স একটি কথা আপনাকে কিন্তু সে গেলাই দিল, এবং সামনে বসা মানুষগুলো কোনো প্রতিবাদ করলো না। সামনে বসা এরকম কোনো মেরুদণ্ডওয়ালা মানুষ ছিল না যে ওরে ভাই তোমরা তো 4টা বিয়ে করো, এবং তোমরা তো বিয়েটা শুরু করো 16-17 বছর বয়স থেকে, 13-14 বছর বয়স থেকে তোমরা বিয়ে করো। একটা পোলার যখন 22 বছর বয়স, তখন তার ছেলে সন্তানের বয়স 7-8 বছর, তো তোমরা তো আগে আগে বিয়ে করো, তারপরে মাদ্রাসায় পোলাপন দাও কেন? এই প্রশ্নটা কিন্তু কেউ করে নাই। এবং আপনাকে আর একটা কথা বলে দেই, সেটি হচ্ছে বাংলাদেশে যে এই মাদ্রাসায় পোলা পুটকি মারে, এটা কিন্তু বাংলাদেশের থেকে বেশি হয় ভারতে। ভারতে, কিন্তু ভারতে এতদিন এই যে মমতাজ বেগম, এই মমতাজ বেগম কিন্তু এটি প্রকাশ করতে দেয় নাই। আমি এই বর্তমান সরকারের সাথে যোগাযোগ করব, আমার একটু যোগাযোগটা একটু করতে হবে যে এই বিষয়টা কিন্তু তোমাদের ওখানে কিন্তু তুলে ধরতে হবে, কিন্তু একটি আনসিন বিষয়। হ্যাঁ, এটাকে কিন্তু আনতে হবে, এবং অসংখ্য প্রচুর মাদ্রাসা আছে। আপনি যদি ভারতের ওই সমস্ত অঞ্চলে গিয়ে থাকেন, বারাসাত, বসিরহাট, তারপরে হচ্ছে কি নদিয়া, হাজার হাজার না লক্ষ লক্ষ মাদ্রাসা, নিয়ন্ত্রণহীন মাদ্রাসা। এই মাদ্রাসায় কিন্তু রেগুলার পোলা পুটকি মারা হয়, মেয়েদেরকে ধর্ষণ করা হয়, এবং এই যে স্লোগান দেওয়া হয়, যে এই যে স্লোগান কি মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই হ্যাঁ তার বিনিময়ে জান্নাত কিনে নিও। আমরা তো জান্নাত দেখতেছি, আমাদের কাছে তো প্রচুর জান্নাতের ভিডিও, যে আমার কাছে কি পরিমাণ আছে সেগুলি তো, এই জান্নাতের ভিডিও যদি ফেসবুকে দিলে যদি একটু ঝামেলা না হইতো, এবং মানুষ আমাকে দেখে আসলে আমার হয়তো ব্লক করে দিবে, আমার কাছে কিন্তু প্রচুর জান্নাতের ভিডিও জালনা দিয়া। সম্ভবত এই যে একজন লিখেছে, আপকা গানা বহুত আচ্ছা লাগা, অসল মে এক বাঙালি মহিলা হুঁ, আপ লোগো কি হর প্রোগ্রাম দেখতি হুঁ। একজন বাঙালি হলে আপনি হিন্দিতে, হয়তো সে মানে এটা জানি না এটা কি, হয়তো তিনি হিন্দি ভাষী এলাকায় গিয়ে বিয়ে হয়েছে, তার এরকম হইতে পারে, বা তিনি হিন্দি ভাষা, এই কারণে হয়তো হইতে পারে, জানি না। যাই হোক, আশা করবো আপনি বাঙালি হলে বাংলায় লিখবেন, কারণ হ্যাঁ, কারণ এটার জন্য আমরা জীবন দিয়েছি। হ্যাঁ রাইট, তো এটা পৃথিবীতে আর কোন দেশের মানুষ ভাষার জন্য, এবং আমরা যে ভাষার জন্য জীবন দিয়েছি সেই ভাষাটা আপনারও, সুতরাং আশা করি সেই ভাষার উত্তর অধিকার তিনিও। জি জি অবশ্যই। আপনার কাছে এরা হচ্ছে গিয়ে মিথ্যার বেসাতি ছড়ানোটাই হচ্ছে, মিথ্যা দিয়ে তারা। আমরা ভিন্ন প্রসঙ্গে যাই, আমরা এই যে ওই যে কি যেন মাদরিয়া নাকি মাদারিয়া মমতাজ আছে, মারা দিয়ে মমতাজ, হ্যাঁ ওই জামাতের ট্রফি এমপি, সে বলেছে কত বড় দুঃসাহস দেখেন, যে 71 সালে মুক্তিযুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না। এদের কি বলবো বলেন তো দেখি, এদের 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 কি এরা জামাত কি এদের ইচ্ছা করে মিথ্যা, এরা তো জামাতের এগুলো বলেই না। এটা আমি আপনাকে বলি, সেটি হচ্ছে ওই একটি গল্প বলি, গল্পটি আপনিও জানেন, তারপর আমি একটু আপনাকে একটু গল্পটা বলি। গল্পটা একটু দর্শক শ্রোতারাও মন দিয়ে শুনবেন, এবং গল্পটা আপনারা ভবিষ্যতে বলতে পারবেন। গল্পটা হচ্ছে এক 18-19 বছর বা 14-15 বছরের এক ছেলে প্রত্যেক দিন হচ্ছে গিয়ে রাস্তায় হাগে, প্রত্যেকদিন রাস্তায় হাগে, এবং রাস্তায় যখনই হাগে তখনই হইল গিয়ে মানুষের পায়ে গু লাগে, এবং মানুষ গালি দেয়, এই তোর মায়ের, এই তোর মা তুইলা গালি। বাঙালির তো আসলে বাংলাদেশের মানুষের একটা মানে আমাদের অঞ্চলের মানুষের মাকে কিছু করতে পারলেই আসলে তারা খুশি। তো এরকম ওই যখন হচ্ছে গিয়ে ওই হাগে যেয়ে দূরে দাঁড়ায় থাকে, এবং মানুষের পায়ে যখন গু লাগে, তখন যখন ওর মায়েরে গালি দেয়, তখন সে আবার মিসকি মিসকি হাসে। তো এইটা হচ্ছে গিয়ে এক বাউল মানুষ, সাধু টাইপের এক লোক, সেই জিনিসটা দেখছে, দেখা একদিন বলছে যে আসলে তুমি বাবা যে এই কাজটা করো, রাস্তায় এরকম হাগো,
আর তোমাকে নিয়ে হচ্ছে গিয়ে এরকম তোমার মা তুইলা গালি দেয়, তুমি এই কাজটা কেন করো? তুমি তোমার নিজের মাকে, জন্মদাত্রী মাকে কেন এই গালিটা শোনাও? তো এটা আবার যারা অতিরিক্ত ওভার নারীবাদী আছেন তারা এই গল্পটাকে এভাবে নিন না, গল্পই। তখন সেই ছোকরা ওই সাধুরে নিয়া বলছে, তাহলে আপনি আমার বাড়িতে চলেন, আপনার বাড়িতে আমার বাড়িতে গেলে আমার মাই হয়তো আপনাকে এটা ভালো করে বুঝাইয়া বলবে যে আসলে কেন আমি রাস্তায় হাগি এবং আমার মাকে যে গালি দেয় সেটা আমি কেন শুনি। তো যখন যাবে তখন যায় দেখে তো যেখানে হাগের খুব একদম কাছেই হচ্ছে গিয়ে ওই ছোকরার বাড়ি। ওই ছোকরার মা হচ্ছে গিয়ে বসে আছে, এক পরন্ত যৌবনা বৃদ্ধা, সে ওখানে বসে। তখন সাধু বাবা জিজ্ঞেস করলো যে আসলে আপনার ছেলে এই যে রাস্তায় এরকম হাগে আর আপনাকে এরকম কাপড় তুলে গালি দেয়, আপনার যৌনাঙ্গ নিয়ে কথা বলে, এটি আসলে কেন করে? তখন সে বলতেছে যে আসলে এই পুরুষতান্ত্রিক সমাজে জীবন বাইচে থাকার জন্য একসময় আমাকে একজন বারবনিতে হিসেবে আসলে কাজ করতে হয়েছে, কিন্তু বারবনিতে হিসেবে কাজ করলেও জিনিসটা আমার আসলে একটা সময় ভালো লেগে গেছে, কিন্তু ভালো লেগে গেলে হবে কি, এখন তো আমি বুড়ি হয়ে গেছি, আমার আর তো মার্কেট নাই, ফলে আমি ফিজিক্যালিও এই সুখ আর নিতে পারি না। তখন আমি ছেলেকে পাঠাই দিই যে তুই যা, বাইরে যায় হাই গায়, মানুষ এটা মানে ফিজিক্যালি না করতে পারলেও মুখে যে বলবে ওইটা শুনে আমার কর্ণকুহর জোড়াবে। আপনি গল্পটা ধরতে পারছেন? দর্শক বুঝতে পারবে। জামাত হইল গিয়ে এরকম একটি দল, এরকম একটি রাজনৈতিক দল। এরা হচ্ছে গিয়ে, আপনি শুধু এই মারা দিয়ে মমতাজ না, আপনি দেখবেন এই যে নাম কি, এস এম শাহরিয়ার নিজেকে ব্যারিস্টার বলে, ব্যারিস্টার, তারপর আরেক টাকলা ফুয়াদারা বলেই যাচ্ছে। হ্যাঁ, এরা হয় কি, মানে এটা হচ্ছে জামাত হচ্ছে গিয়ে, যে জামাত যে আলোচনায় থাকবে, ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন বা এই কমিউনিস্ট পার্টি বলেন, তাদের যে আলোচনায় থাকবে, এই আলোচনায় থাকার জন্য তাদের রাজনৈতিক ইস্যু তৈরি হয়। এই ব্যাপারে আমতারেক ভালো বলছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে এরা কি করে খাবে, আমি এই চিন্তা করছি, এটা আমতারেক বলছে। ভালোই বলছে। তো এখন যেটা ঘটনা সেটা হইলো গিয়ে, ধরেন এদের তো আসলে কোনো ইস্যু নাই, এরা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে দুইটা বাজে কথা বলবে, এরা হচ্ছে গিয়ে ৭১ নিয়ে দুটো বাজে কথা বলবে, বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বাজে কথা বলবে, এরা হচ্ছে গিয়ে ভারতের মুক্তিযুদ্ধে ভারতীয়দের অবদান এটা নিয়ে দুটো বাজে কথা বলবে। এই সমস্ত কথা টথা বললে তারা একটু গালি শুনবে, তাদেরকে নিয়ে একটু মানুষ আলোচনা করবে, তাদের ভিডিওটা ভাইরাল হবে, এটা করবে। আপনি দেখবেন না, মানে আমি বিএনপি খুব, মানে বিএনপি পছন্দ না করার মানে আমি পছন্দ করি না, এরকমই একটি রাজনৈতিক দল। বিএনপির লোকেরা কিন্তু এইরকম, মানে এই ধরনের কথা বলে না, তারা হয়তো উল্টোপাল্টা অনেক কথা বলে, যেমন মেজর হাফিজ, মানে ফাজিল বেয়াদবটা বলছে যে এক মেজরের ডাকে নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ও যে কোথাকার কোন মেজর ছিল, মানে এটি নাকি কোনো রাজনীতি, যাই হোক, এটি আবার জামাত তো এক কদম আগে নিকাল গিয়া, সে তো এখন জিয়ার কথা, মেজরের কথা বলে না, সে বলছে ক্যাপ্টেন অলি আহমেদের কথা, তখন মানুষ ফরিদ ভাই এই সমস্ত কথাগুলো বলে এক ধরনের আলোচনায় থাকার জন্য। এই যে আমি আজকে এই অর্বাচীনদের নিয়ে অনেকগুলো কিন্তু সময় নষ্ট করলাম, ব্যবহার করেছি এবং অনেকগুলো শব্দ, অনেকগুলো সময় কিন্তু আমরা, উনি ওটার উত্তর দিয়েছে যে উনি দৃষ্টি আকর্ষণের জন্য হিন্দিতে লিখেছে, ওনার আসামে বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গের মেয়ে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাকে ছোট্ট একটা প্রশ্ন আছে, আমরা অনুষ্ঠানের আর 5 মিনিট আলোচনা করে আমরা চলে যাবো ওই যে বেলুচিস্তান নিয়ে 5 মিনিট কথা বলবো, তাদের একত্রতা ঘোষণা। আচ্ছা, ডেইলি যুগান্তরে 2 দিন আগে একটা নিউজ এসেছে যে জুলাই বিরোধিতার অভিযোগে স্বাস্থ্য পরিচালককে বের করে দিয়ে কক্ষে তালা। আচ্ছা, এখন মুক্তিযুদ্ধ বিরোধিতা করার জন্য যখন এদের বের করে দিয়ে কক্ষে তালা দিবে, তখন তো বলবে প্রশাসন নষ্ট করে দিতেছে আওয়ামী লীগ, বা আমরা নষ্ট করি, আমরা তো এটা করবো, তখন এরা কি যাও, একটু বলেন তো আপনি। মানে তথাকথিত জুলাই সন্ত্রাস, এটা যদি বিরোধিতা করা, এটার কারণ, এটাকে সমালোচনা করলে যদি তাকে বের করে দেওয়া হয়, একজন স্বাস্থ্য ডিজিকে বের করে দেওয়া হয়, তাহলে বলেন তো কারে কারে বের করে দেওয়া দরকার আমাদের? তাহলে ইসলামী ব্যাংক সবার আগে তালা মারা দরকার। দেখেন একটা কথা কি, সেটা হচ্ছে এই যে জুলাই চোদনা, এই যে জুলাইয়ের বিষয়টা, এটা খুব ভালো করে জানে। এটি বাংলাদেশে হচ্ছে গিয়ে কোনো জায়গায় মানে
এটি দাঁড়াতে পারবে না। আপনি দেখেন জুলাইকে নিয়ে যদি কোনো আজে বাজে কথা বলার ছিল তাহলে সেটা আওয়ামী লীগ বলবে। অন্যান্য দলের লোকজন বলতেছে কেন জুলাই সিডিআই। রাস্তায় দেখলাম এক মহিলা, সে মহিলা জীবনে কোথাও ভোট দিয়েছে বলে আমার মনে হয় না। সে এমনভাবে গালিটা দিল এই জুলাই চোদনাদের, এই জুলাই সিডিআইদের, মানে এদের তো আসলে এরা কোথাও ঠিক মানে একেবারে ধরেন আর অল্প কয়েকদিন পরে এদেরকে মানুষ যখনই মানে এটা আর কয়েকদিন পরে এটা অলরেডি এই ঘটনা শুরু হয়ে গেছে। সেনাবাহিনী শুধু ব্যারাকে ফিরে গেলে এখনই তো পাবলিক লাথি উষ্টা দেওয়া শুরু করতো। এক্স্যাক্টলি। এবং এই জুলাইয়ের নাম নিলেই ধরে পিটানো শুরু করে। জুলাইয়ের ভবিষ্যতে এমন অবস্থা হবে যে তার জুলাইয়ে যে ছিল এটাকে সে ভিন্নভাবে ব্যাখ্যা করবে। এটাকে বলবে যে না আসলে আপনারা যেভাবে ভাবছেন ওইভাবে আমি জুলাইতে ছিলাম না। মানে তারা এটাকে তখন ভিন্ন ব্যাপার দাঁড় করাতে বাধ্য হবে। কারণ এই জুলাইয়ের নাম নিলেই মানুষ এদেরকে গণধোলাই দিয়ে রাস্তায় মাইরে ফেলবে। কারণ এই 1 জুলাই দিয়ে বাংলাদেশের যেই ক্ষতি হয়েছে, বাংলাদেশ আগামী 1.5 থেকে 200 বছরের জন্য বাংলাদেশ পিছিয়ে গেছে। এই যে একজন লিখেছেন যে পাবনার হাসপাতালে 17 জন এইডস রোগীর 7 জনের নাকি কওমি মাদ্রাসা। না এটি সঠিক না। তবে কওমি মাদ্রাসার অনেকের মধ্যেই এইচআইভি থাকার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আমি বলবো যে এটি পরীক্ষা করে দেখা হোক। তবে এই কথাটির কোনো ভিত্তি নেই। মানে ভাই মানে মাদ্রাসা বলে তাদের বিরুদ্ধে বানিয়ে কথা বলার তো আসলে মানে আমি এই ক্ষেত্রে একটা কথা বলি আমার দর্শক শ্রোতা বন্ধুদেরও, বিষয়টা হচ্ছে কি আপনি নিজের বিরুদ্ধে নিজের পক্ষে মিথ্যা না বিপক্ষে মিথ্যা বলেন সমস্যা নাই, প্রতিপক্ষের বিরুদ্ধে কখনো মিথ্যা বলবেন না। সত্যটা বললে তখন মানুষ বিশ্বাস করবে না। আপনি যে এই তথ্যটি দিলেন এইটি তো আসলে খুব সহজে প্রমাণ করা যাবে যে আসলে এই ঘটনাটি ঠিক না। তখন যদি সত্যিকারের ঘটনাও ঘটে ওইটা আপনি তখন মানুষ বলবে। যেমন আমার যে টিম আছে যারা কাজ করে বাংলাদেশে যে টিমটা, ওদেরকে আমি বলছি যে কোনো তথ্য দেওয়ার আগে 10 বার যাচাই করবি। কারণ আমি যদি একবার একটা ভুল তথ্য দিয়ে ফেলি তাহলে মানুষ বলবে আচ্ছা সাইফুল বাতেনটি তো সে তো উল্টাপাল্টা তথ্য, তার তথ্য নেওয়া যাবে না। সুতরাং কোনোভাবেই কোনো প্রকারেই নিজের বিরুদ্ধে মিথ্যা কাও, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মিথ্যা কাও, কিন্তু কোনোদিন প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বলবা না ভাই। তাহলে তুমি প্রতিপক্ষের তোমার প্রতিপক্ষ সে যখন রাজনৈতিক প্রতিপক্ষ তখন তার বিরুদ্ধে ন্যূনতম একটা মিথ্যা যদি বলো তাহলে সেটা প্রমাণ করা যাবে যেটা মিথ্যা, এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে তুমি যখন সত্য বিষয়গুলো সামনে তুলে নিয়ে আসবে মানুষ। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন, আমাদের বাংলাদেশের মানুষ তো একাধারে ইরানের পক্ষে, আমাদের বাংলা মুসলমান একের সাথে ফিলিস্তিনের। এই যে ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট বললো জর্ডান, কুয়েত, বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানাইছে, এবার বাংলা মুসলমান কোন দিকে যাবে? দেখেন বাঙ্গু মুসলমান হইল গিয়ে আসলে এটা একটা খুব অদ্ভুত জাতি। এরা না হইতে পারছে বাঙালি, না হইতে পারছে মুসলমান। হ্যাঁ, এদের যে সংকটটা এটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। হ্যাঁ, এরা ভয়ঙ্কর পরিমাণে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে এবং এই যে উল্টা পাল্টা পাগলের মতো প্রলাপ বকা, এগুলো শুধুমাত্র তারা আসলে তাদের আইডেন্টিটি ক্রাইসিস থেকে। তারা কি মানে আপনি গিয়ে দেখেন মিডল ইস্টের আমি আপনি জানেন আমি আমার এক আরাবিয়ান ফ্রেন্ডকে নিয়ে লাইভও করেছিলাম। আমার প্রচুর আরবের ফ্রেন্ড আছে, মানে একেবারে খোদ সৌদি আরবের, লিবিয়ার, সিরিয়ার। লিবিয়া তো আরবের দেশ না, কিন্তু ওখানে তো আসলে এক ধরনের আরবের দেশই হয়ে গেছে আর কি, যদিও এটা হয়তো অনেকেই জানে না যে লিবিয়া আফ্রিকার একটা দেশ। তো এই যে মুসলিম কান্ট্রি বলে যে সমস্ত দেশগুলোকে আমরা সিরিয়া, লিবিয়া, কি বলে আপনার সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, যদিও দুবাই দেশ না, আমি বোঝাতে চাচ্ছি আর কি, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তারা এই দেশের মানুষকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদেরকে মুসলমান ধরে না, হ্যাঁ, কোনোভাবেই মুসলমান হিসেবে তাদেরকে গণেই না। আমি যদি বলি যে তাদের সাথে যায় নামাজ টামাজ পড়লাম, এই সেই করলাম, আমাকে তারা আমার দিকে তাকে হাসবে, তুমি কে তুমি কিসের মুসলমান? তো এরা হচ্ছে কি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা। এই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার জায়গা থেকে এই জাতীয় বিষয়গুলো আসলে তাদের মধ্যে। এই যে একজন এটা নিয়ে আপনি একেবারে এক বাক্যে উত্তর দিবেন, আমরা ভিন্ন প্রসঙ্গে যাব শেষের দিকে। মাদ্রাসা হলো একটি অ্যাপিস্টেন আইল্যান্ড আর হুজুরা হলো একজন অ্যাপিস্টেন।
আহ, না, আমি এটা বলবো যে এটা তার থেকেও ভয়ঙ্কর। ওরে বাবা, কি বললেন, মানে এর চেয়েও ভয়ঙ্কর? এর থেকেও ভয়ঙ্কর। কারণ হচ্ছে গিয়ে ওই ওইটা একটা ওইখানে ধরেন কেন এটা ভয়ঙ্কর আমি বলি যে অ্যাপস্টেইন ফাইলে ধরেন ১ জন ২ জন যারা অনেক ১০ জন বা ২০ জন বা ৫০ জন ৫০ জন বা ১০০ জন সে হয়তো ওই অ্যাপস্টেইনের দ্বারা নিগ্রহের শিকার হয়েছে বা আরেকজনের দ্বারা নিগ্রহের শিকার হয়েছে, কিন্তু মাদ্রাসায় একটা শিশুকে আটকে ৩ জন সারা রাত ধর্ষণ করেছে, এই নিউজ তো আছেই। ৩ জন মাদ্রাসার শিক্ষক ৩ জন লাগাতার ধর্ষণ করতে রয়েছে, মানে এবং চিন্তা করো। ওইটা তো অপরাধ, মানুষ সেটা স্বীকার করেছে, এটা তো অপরাধ স্বীকারই করে না। হ্যাঁ, ওটার কিন্তু এবং অপরাধ অ্যাপস্টেইন ফাইল নিয়ে আপনি ঘৃণা দেখবেন সবাই। না পৃথিবীর কেউ এমন পক্ষ কোন নিচ্ছে, কেউ পক্ষ ও, নেয় না। কেউ কোনো পক্ষ নেয় নাই, বরং হচ্ছে গিয়ে যে দেশের এই ঘটনা তারা তীব্রভাবে নিন্দা জানিয়েছে এবং তারা হয়তো অ্যাপস্টেইন বেঁচে থাকলে তার হয়তো অনেক কঠোর বিচার হতো, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা স্বীকারই করে না। স্বীকারই করে আজকে সাইফুল বাতেন টিটো এখানে কেন? সাইফুল বাতেন টিটো বাল ছিড়বে? মানে আমি কি সুইডেনে খুব আনন্দে আছি আপনাদের মনে হয়? কেন আমি এখানে পড়ে আছি? আমি ইন্ডিয়ায় ছিলাম, আমি আজকে ৫-৬ বছর ধরে বাংলাদেশের বাইরে। কেন আমি আমার মাতৃভূমি থেকে আমি দূরে থাকবো? যাবো, আমার হ্যাঁ। কল্লার দাম কেন নির্ধারণ করা হইছে? এগুলো কারণ হলো গিয়া এরা এটাকে স্বীকারই করে না। এই জায়গাটা অ্যাপস্টেইন পৃথিবীর যাও, সবচেয়ে নিকৃষ্ট, ভয়ঙ্কর। নিকৃষ্ট অপরাধী হচ্ছে গিয়ে এই অ্যাপস্টেইন এবং এর তার সাথে থেকে- জড়িত যারা ছিল। তার থেকেও নিকৃষ্ট হইল গিয়া এই মাদ্রাসার মোল্লারা। আচ্ছা, এই যে যারা বলে যে আচ্ছা, এই যে চিন্ময় কৃষ্ণ দাস, যদিও সেটা মিথ্যা যে তার ধর্মের পতাকা উড়াইছিল, তারপর বাংলাদেশে নাকি ইতালি, জার্মানি এদের পতাকা উড়ানো নিষেধ। এই যে একজন লিখেছে যে আজকে সচিবালয় এলাকায় ইরান ও প্যালেস্টাইনের পতাকা দেখেছে, কোন কারণে এটা আপনি কিভাবে দেখবেন? ওই যে একই আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস, এবং আসলে বাংলাদেশের মানুষ আসলে বোঝেই না সে কি করবে, তার কি কখন কি মানে এরা হচ্ছে গিয়ে মানে এরা আসলে এক ধরনের পৃথিবীর মধ্যে সবচাইতে বিভ্রান্ত জাতি হচ্ছে বাঙ্গভূমি। আচ্ছা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করছে, পেশাগত, পার্সোনাল না একেবারে, সেটা কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখ। আচ্ছা, একজন লিখেছেন যে টিটু ভাই সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন কেন, জানতে ইচ্ছে করে। সংক্ষিপ্তভাবে যদি আপনি বলতে চান বলেন, এটা তো আপনার পার্সোনাল ব্যাপার, নাও দিতে পারেন, এটা আপনার না, পার্সোনাল তো বটেই, মানে ভালো লাগে নাই আসলে। মানে চাকরিটা আপনার ভালো লাগে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, তার কাছে ওই পেশাটা আর ভালো লাগে। স্বাভাবিক মানবিক মানুষ সেনাবাহিনীতে কিভাবে চাকরি করে, বেশি দিন করতে পারবে না, কারণ সেনাবাহিনী কাজ তো আসলে মানুষ মারারই কাজ নয়, মরার কাজ। তিনি হয়তো মরতে পারবেন কিন্তু মারতে পারবেন না। যখন মানুষ মানবিক হয়ে যায় সে মরতে পারে, মারতে পারে না সহজ। জি, এই যে সবাই আপনাদের এই যে বারবার আমাদের প্রশংসা করতেছে, এই যে মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ সত্য সুন্দর, এই যে আমরা বেলুচদের নিয়ে কথা বলেছি, অনেকে প্রশংসা করেছে। এইবার বেলুচদের নিয়ে আপনি একটু যদি ২-৩ মিনিট বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করেন, কারণ জনসমর্থন একটা ব্যাপার। আমরা যদি বেলুচদের নিয়ে ১০০ জন মানুষকে সচেতন করতে পারি, সেটা বেলুচদের উপকার হবে। তারা আমাদের কাছে টাকা চায় না, আমি অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু অবাক হয়ে গেলাম, আমি কিন্তু বারবার তাদের ইশারা দিয়েছি যে তাদের কোনো অর্থনৈতিক সহযোগিতা, কেউ সেটা নিয়ে আলোচনাতেই গেল না, তারা পাস করে গেল। খেয়াল করছেন মানে কত বড় হৃদয়, আর তাদের নিজেদের কনফিডেন্ট। তারা কি চাইছে যে আপনারা আমাদের ইন্টেলেকচুয়ালি, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা করেন, ডিপ্লোম্যাটিক। আর যে যখন অর্থনৈতিক আসবে সেটা তারা ব্যবসা করতে চাইছে, কোনো অর্থনৈতিক সহযোগিতা কিন্তু খেয়াল করছেন। একটা জাতি ৭৫ বছর যাবৎ বেলুচরা নির্যাতিত, তারা কেউ না, শুধু এরা না, আমার মনে কেউ চায় না। যে এই ওদের ব্যাপার। বাংলাদেশের জনগণকে বেলুচ সম্পর্কে আপনি ২-৩ মিনিটের কিছু বলেন আমার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, প্লিজ। ধন্যবাদ। বেলুচিস্তান, প্রথমত বুঝতে হবে যে বেলুচিস্তানের কালচার যেটা মানে আমাদের একটি জাতিগোষ্ঠীর আসলে মূল আইডেন্টিটি হচ্ছে গিয়ে তার সংস্কৃতি। বেলুচিস্তান পিপলদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে পাকিস্তান কোনোভাবে যায়ই না। যেমন আপনি ইন্ডিয়ায় হচ্ছে গিয়ে ধরেন ২৮টা বা ২৯টা স্টেট রয়েছে, কিন্তু তাদের কমন একটি কালচার আছে, কিন্তু কমন একটি কালচার আছে যেটি কিন্তু বেলুচিস্তান এবং পাকিস্তান এক না। এটা হচ্ছে প্রথম কথা। তাদের মধ্যে প্রথম ক্লাসটা হচ্ছে গিয়ে একেবারে প্রাইমারি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কালচারাল ক্লাস। তারপরে যেটি এরপরে মানে এরপরেও যদি আমি আসলে কোনটা বড় কোনটা ছোট বলবো আমি বুঝতে পারি না। বাংলাদেশের সাথে যেই ঘটনাটি ঘটেছিল ১৯৪৭ থেকে ১৯০০ মানে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা যেটি ঘটেছিল সেটি ওখানে ৭৭ বছর ধরে ঘটে চলেছে। আমাদের উপরে চলেছিল ২৫ বছর।
25 বছর। এবার ওখানে এটি চলছে 77 বছর ধরে। গতকালকের লাইভটি যারা দেখেছেন বা শুনেছেন তারা জেনে থাকবেন যে ওখানে কি ধরনের, কোন লেভেলের অন্যায়টা আসলে তারা করছে। আপনারা যারা বুঝেন নাই বলতে, সেখানে হচ্ছে গিয়ে মানে জীবিত মানুষের শরীরের চামড়া টেনে ছিঁড়ে ফেলা হয়, চামড়া তুলে ফেলা হয়। তো এটা বেলুচিস্তানের, আর আমরা তো আসলে অত্যন্ত বাঙ্গমুমিন তো অত্যন্ত হিপোক্রেট। বেলুচিস্তানে যারা মরছে তারাও মুসলমান, কিন্তু আপনার সেই মুসলমান নিয়ে কোনো ইসলামের জজবার জায়গা না। হ্যাঁ, না, ওইখানে আর এটা আপনার প্রীতি হইল গিয়ে কোথায়? পাকিস্তানের আর ইরান, ইরান নিয়ে, প্যালেস্টাইন নিয়ে, এইগুলো নিয়ে হইল গিয়ে আপনার আলগা পিরিত। অথচ আপনার বাড়ির পাশে যে মুসলমানদেরকে মরতেছে, ভাই সকল কিছু বাদ দেন, প্রত্যেকদিন বাংলাদেশে 2 লক্ষ মুসলমানকে ধর্ষণ করা হয়, 2 লক্ষ মুসলিম শিশুকে মাদ্রাসায় ধর্ষণ করা হয়। আপনি সেটা নিয়ে কথা বলেন না। কিন্তু বাঙ্গু মুমিন, যে বলি যে বাঙ্গু মুমিন হইল গিয়া আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বিভ্রান্ত জাতিগোষ্ঠী হইল, যদি পৃথিবীর মধ্যে সবচাইতে বিভ্রান্ত জাতিগোষ্ঠী যেটা, সেটি হচ্ছে বাংলাদেশের বাংলাভাষী মুসলমান। সুতরাং এরা আসলে কোথায় কি বলবে, কি বলতে হবে, কি বলতে হবে না, কার জন্য ইয়ে করতে হবে, ভাই তোমার এত হাদি ভরা, তোমার এত মায়া মমতা মুসলমানদের জন্য, তাহলে তুমি হচ্ছে গিয়ে মানে প্যালেস্টাইনের শিশুদের জন্য আমরা লিখি না, আমরা দাঁড়াই না, আমরা কথা বলি না, আমরা প্যালেস্টাইনের শিশুদের নিয়ে যে কথা বলি। ভাই তুমি যারা এখানে কথা মানে দেখছো, যেই সমস্ত হিপোক্রেট লোকজন, তোমরা কি জানো সৌদি আরব তার পার্শ্ববর্তী দেশ, তাদের উপরে কি পরিমাণ নির্যাতন করে? ইয়েমেনের উপরেও, আমি ইয়েমেনের কথাই বলছি। ইয়েমেনের শিশুরা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, তোমার সেটা নিয়ে কষ্ট হয় না। ইয়েমেনের শিশুরা পৃথিবীতে, আপনি যদি একটা ইন্ডেক্স দেখেন, আপনি এখনই চাইলে নেটে সার্চ দিয়ে দেখুন, পৃথিবীর সবচাইতে বেশি পুষ্টিহীনতায় ভোগে হচ্ছে ইয়েমেনের শিশুরা। অথচ তার পাশের দেশ সৌদি আরবে প্রত্যেক দিন একদিন যেই খাবার নষ্ট করে, ওইটা দিয়ে পুরো ইয়েমেনের শিশুরা 15 দিন খাইতে পারবে। ভাই একদিন যেই খাবার নষ্ট করে, তোমার সেটা নিয়ে কোনো কথা নাই। তোমার দেশে, নিজের দেশে হচ্ছে গিয়ে প্রতিদিন 2 লক্ষ শিশু মিনিমাম ধর্ষণ হয়, তোমার সেটা নিয়ে কথা নাই। তোমার পার্শ্ববর্তী দেশে বালুচিস্তানে প্রত্যেক দিন মুসলমানদেরকে হত্যা করে এই না পাকিস্তানের লোকজন, তা নিয়ে তোমার কোনো ইয়ে নাই। ইরান, কি বলে, চীনে হচ্ছে গিয়ে মারাত্মক নির্যাতন করা হয় মুসলমানদের প্রতি, উইঘুর মুসলমানদের প্রতি, সেটা নিয়ে কেউ কথা বলে না। কারণ এমনকি বামপন্থী, অদ্ভুত ব্যাপার, শুধু মুসলমান না, বামপন্থীরা না, এরা হচ্ছে গিয়ে পিক অ্যান্ড চুজ, এরা হচ্ছে গিয়ে যেটা মনে করে যেটা নিয়ে কথা বলে ফায়দা, ওই সিলেক্টিভ বিষয় নিয়ে কথা বলবে। এদের থেকে ভণ্ড, এদের থেকে হিপোক্রেট, এদের থেকে স্যাসরা পৃথিবীতে আর দ্বিতীয়টা কথা। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যারা আমরা বলেছিলাম 1 ঘন্টায় শেষ করব, আর 1-2 মিনিট আছে। আমরা আজকের আলোচনা আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিচ্ছিন্নভাবে, আসলে আমাদের আজকের অনুষ্ঠানটা আচানক শুরু করেছি, এবং এটা টিটুর কারণে। আমি সম্ভবত আগামী রবিবার বা সোমবার থেকে নিয়মিত, যে বলেছিলাম, আমার কিছু টিটু জানে যে আমার ব্যক্তিগত কারণে আমি এখন আসতেছি না নিয়মিত। আপনাদের আবার টিটুকে আমি নিয়ে আসবো। শুধু টিটু নয়, আমাদের চ্যানেল আরও লোকজনকে দেখতে পারবেন, আমাকেও টিটুর চ্যানেলে দেখতে পারবেন। এবং আমরা প্ল্যান করতেছি যে প্রতিদিন একটা অনুষ্ঠান আমাদের করা যায় কিনা, অন্তত 7 দিন যেন অন্তত 2 জনে, আমাদের সাইফুল বাতের টিটুর আর আমার চ্যানেলে 7 দিনে, যাতে আমরা 7 দিনই উপস্থিত থাকতে পারি। দরকার ছোট্ট 30 মিনিটের হলো, আমরা সেটা চেষ্টা করবো। এছাড়া আমাদের নিয়মিত অনুষ্ঠান আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। আমরা সিলেক্টিভ মানবতাবাদী না, আমরা যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে আমরা তার বিরুদ্ধেই কথা বলবো। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক না টিটোর আছে না আমার আছে, কিন্তু আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, 72 সংবিধান প্রশ্নে আমরা কাউকে ছাড় দেব না।